to my YouTube channel Dr. B.R. Ambedkar Institute of Computer Sciences. আমরা আবারও ফিরে এলাম আমাদের 3 নম্বর ক্লাস নিয়ে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম ফন্টের উপরে, ফন্ট বক্সের উপরে আমরা কিছু কাজ করেছিলাম হোম ট্যাবের। তো আজকে আমাদের আলোচনার বিষয় আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজ কি, প্যারাগ্রাফ বক্সে কি কি টুলস রয়েছে সেটা আগে জেনে নিই। দেখুন, আমাদের প্যারাগ্রাফে বক্সে টুলস আছে লেফট অ্যালাইনমেন্ট, আছে সেন্টার অ্যালাইনমেন্ট, আছে রাইট অ্যালাইনমেন্ট, আছে জাস্টিফাই। ওকে, তো এই 4টা অ্যালাইনমেন্টের কাজ আগে জানবো, দেন জানবো বুলেটিং মার্কস, নাম্বারিং, ওকে, দেন লাইন স্পেসিং, ব্যাক শ্যাডো, দেন টেবিল বা বর্ডার। তো আমরা এই কয়েকটার উপরে আজকের ক্লাসটা রাখবো। তো চলুন দেখে নিই আমরা প্যারাগ্রাফ বক্সের টুলসগুলোকে কিভাবে ইউজ করব। ওকে, দেখুন আপনাদের সামনে আমি একটা টেক্সট অলরেডি লিখে রেখেছি একটা রিকোয়েস্ট ফর এ স্পেশাল ওয়ার্কশপ ডিউরিং সামার ভ্যাকেশন সাবজেক্ট দিয়ে একটা আমি লেটার লিখে রেখেছি, জাস্ট টাইপিং করা আছে। ওকে, একটা আমি আননোন স্কুলের নাম দিয়েছি আমাদের মতো করে, এবং দেখুন এটার উপরে আমরা কাজটা করব। জাস্ট একটা আমি টেক্সট টাইপ করে রেখেছি। তো সর্বপ্রথমে আমরা দেখবো এটাকে আমরা সাজাবো, এর পিছনে কি কি কাজ আছে দেখুন সাজিয়ে নেব, এবং বেশি গুরুত্ব দেবো আমরা প্যারাগ্রাফ বক্সের এই টুলসগুলোর উপরে। লেফট অ্যালাইনমেন্টের কাজ কি? লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা যে ওয়ার্ক স্পেসে কাজটা করছি, এই ওয়ার্ক স্পেসে যা লিখবো এটাকে এই সাইডটাকে আমরা বলবো লেফট সাইড, এই সাইডটাকে বলবো আমরা রাইট সাইড। ওকে, এবং মিডিল পোর্শনটাকে বলবো আমরা সেন্টার। ক্লিয়ার? এবং লেখাগুলো যদি এলোমেলো থাকে সেটাকে একটা রেক্ট্যাঙ্গেল সাইজে আনতে গেলে আমরা সেটাকে বলবো জাস্টিফাই। ক্লিয়ার? দেখে নেব কোনটা কিভাবে কাজ করা যায়। ওকে, আমি জাস্ট প্রথমে সেন্টার অ্যালাইনমেন্ট নিলাম। ওকে, কারণ এটা আমার অলরেডি হাইলাইট আছে। দেখুন লেফট অ্যালাইনমেন্ট, আমি কার্সার নিয়ে গেলে আমার দেখাবে অ্যালাইন টেক্সট লেফট, মানে এটা হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্ট। তো আমার অলরেডি লেফট অ্যালাইনমেন্ট নেওয়াই আছে। আমরা কি যাবো, আমি সেন্টার অ্যালাইনমেন্ট দেখবো। সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করলাম, দেখুন কি হয়, পুরো লেখাটা আমার মিডিলে চলে এসছে। ওকে, রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করে কি হবে, আমার চলে যাবে ডান দিকে। তো এই লেফট, রাইট অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্টের কাজ খুবই সিম্পল। কোনো লেখাকে বা কোনো টেক্সটকে যখন আমরা লেফট টু রাইটে আনতে যাব, তখন সেই টেক্সটটাকে সিলেক্ট করব, দেন লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। এটারও আমাদের শর্ট ফর্ম আছে। আমরা লেফট অ্যালাইনমেন্টের শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল আমরা সবসময়ের জন্য, আমি এর আগেও বলেছি যে আমরা সবসময়ের জন্য জেনে রাখবো আমাদের শর্টকাট ফর্মগুলো, কারণ শর্টকাট ফর্মগুলো আমাদের কম্পিউটারের এনিয়ন কাজের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবসময়ের জন্য টুল খুঁজে বেড়াবো না কোন টুলস কোথায় আছে। তো আমরা যদি আমাদের যদি শর্ট ফর্মগুলো জানা থাকে, তাহলে আমরা খুব সহজে খুব কম সময়ের মধ্যে কাজটাকে তুলে ফেলতে পারবো। ওকে, তাহলে লেফট অ্যালাইনমেন্ট আমরা দুরকমভাবে ইউজ করব। এক হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি লেফট অ্যালাইন বক্সে ক্লিক করব। অপরদিকে আরেকটি শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এল। তো এটা হচ্ছে ইন্টার ডাটা। আমি সিলেক্ট করছি, যখন আমি কোনো টেক্সটকে পুরোপুরি সিলেক্ট করব, তাহলে পুরো টেক্সটে যেটুকু টেক্সট আমি সিলেক্ট করে, দেখুন আমি টু দ্য প্রিন্সিপাল রাখলাম, মিডিলে রাখলাম, লেফট অ্যালাইনমেন্টে রাখলাম। আমি ধরুন সাবজেক্টটাকে আমি সেন্টারে নিয়ে যাব। ওকে, তাহলে আমাকে কী করতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করতে হবে। ওকে, বা আমি কন্ট্রোল প্লাস ই দাবাবো, কন্ট্রোল প্লাস ই, তাহলে এটা আমার সেন্টার অ্যালাইনমেন্টের কাজ করবে। এটা শর্ট ফর্ম। এবং আমি যদি মনে করি যেটুকু সিলেক্টেড টেক্সটটাকে আমি রাইটে নিয়ে যাব, তাহলে কন্ট্রোল রাইট, রাইট মানে ডান দিকে, কন্ট্রোল প্লাস আর, এর শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস আর। তো আমরা এইভাবে লেফট অ্যান্ড রাইট অ্যালাইনমেন্টের কাজ করব। তো এবারে দেখি আমরা সিলেক্ট করে করলাম। আমরা যদি পার্টিকুলার কোনো লাইনকে বা কোনো টেক্সটকে আমরা যদি লেফট বা রাইটে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব, আমি সেই টেক্সটের সামনে বা সেই সেন্টেন্সের সামনে আমি কি করব, আমার কার্সারটা রাখবো। ধরুন আমি
টু দ্য প্রিন্সিপাল যে আছে, দ্য প্রিন্সিপালের সামনে আমি আমার কার্সারটা রাখলাম। ওকে, আমরা কি করলাম, এই প্রিন্সিপালের সামনে আমরা কার্সারটাকে রাখলাম। ওকে, রেখে আমি কি দাবাবো, কন্ট্রোল প্লাস ই, তাহলে আমার সেন্টারে গেল, বা কন্ট্রোল প্লাস আর রাইটে গেল, কন্ট্রোল প্লাস এল লেফটে চলে আসলো। তো পার্টিকুলার সেন্টেন্সকে যখন আমরা অ্যালাইনমেন্ট সেট করব, সেক্ষেত্রে আমার সিলেক্ট করলেও চলবে, আবার সিলেক্ট না করলেও চলবে। কিন্তু মাল্টিপল সেন্টেন্স বা মাল্টিপল টেক্সটকে যখন আমরা লাইনকে বা প্যারাগ্রাফকে আমরা যখন অ্যালাইনমেন্ট দেব, তখন সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করেই করতে হবে। এটুকু আশা করি বুঝে গেছেন। এবার চলে আসছি জাস্টিফাইয়ে। জাস্টিফাইটা কি, জাস্টিফাইয়ে আমি কোনো সেন্টেন্সকে সাপোজ ধরো সেন্টার অ্যালাইনমেন্টে রাখলাম বা আমার অগোছালো আছে, সেক্ষেত্রে কি করা যায়, আমি যখন সিলেক্ট করে আমি জাস্টিফাই করব, যখন জাস্টিফাই করছি, জাস্টিফাই করলে অটোমেটিকলি ও কি করছে, একটা পার্টিকুলার রেশিওতে নিয়ে আসতেছে, পার্টিকুলার রেশিওতে, পার্টিকুলার ফরম্যাটে, পারফেক্ট ফরম্যাটেও নিয়ে আসতেছে। ওকে, দেখুন এদিকে রাইট সাইডে দেখুন, এই প্যারাগ্রাফ এখানে রাইট সাইডে দেখুন, পুরোটাকেও কি করেছে, সুন্দরভাবে সিলেক্ট করেছে, লেবেল করে রেখেছে। আমি যদি জাস্টিফাই না করি, তাহলে এটা দেখুন আমি জাস্টিফাই করছি না, আমি জাস্ট এটা টিপলাম, দেখুন ও কি হলো, লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করাতে ও কি হচ্ছে, ও ছেড়ে ছেড়ে দিয়েছে। কারণ যেহেতু আমাদের এই সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্সের ওই অক্ষরটা বা ওয়ার্ডটা আমাদের বড় ছিল বলে আমাদের এখানে স্পেস রেখে দিয়েও চলে গেছে। কিন্তু যখনই আমি এটাকে জাস্টিফাই করব, তখন আমার কি হবে, একটা রেশিওতে নিয়ে আসবে, পুরো লাইনটাকে একটা রেক্টেঙ্গেল বজায় রেখে, রেশিও বজায় রেখে ও কিন্তু সেন্টেন্সটাকে রাখবে। এতে কি হয়, একটা টেক্সটার বা লেটারটার একটা সৌন্দর্য বাড়ে। তো আমরা এইভাবে অ্যালাইনমেন্টের কাজগুলো করে যাব। ওকে, এবারে চলে আসবো আমরা তারপরের টুলসে, লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি, দেখুন সাধারণভাবে আমরা বেসিক্যালি আলোচনা করবো, দেখুন 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, 3.0, এগুলো হচ্ছে লাইন স্পেসিং অপশনস। এগুলো হচ্ছে একটা লাইন স্পেসিং অপশন। তো আমরা এগুলোকে ইউজ করব কিভাবে, দেখুন আমার এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তো আমরা সাধারণত আমি এই জায়গাতে দেখি, এটা আমার একটা লাইন ওয়াইজ আছে, এই একটা লাইন, এই একটা লাইন। লাইন স্পেসিংয়ে আমি যখন সিলেক্ট করছি, দেখুন আমি 1.15 নিচ্ছি, তাহলে কি হচ্ছে, লাইনটা একটু স্পেস নিচ্ছে বেশি। ওকে, 1.5 নিচ্ছি, বেশি স্পেস দিচ্ছে। এ কি করছে, লাইনটাকে স্পেস করছে। ক্লিয়ার। কিন্তু যখন আমি প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাব, আমি এটাকে 1.0তে রাখলাম, নিচে দেখুন প্যারাগ্রাফ স্পেসিং, এখানে হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমি এটা একটা প্যারাগ্রাফের মধ্যে পড়বে, যেহেতু আমার ইন্টারমিডিয়েট এটা পরে চলে এসেছে, এটা একটা প্যারাগ্রাফ পড়বে, এটুকু অংশ একটা প্যারাগ্রাফ পড়বে, এটুকু অংশ একটা প্যারাগ্রাফ পড়বে, এটা একটা প্যারাগ্রাফ পড়বে, এটা একটা প্যারাগ্রাফ পড়বে। তো এগুলোকে আমরা কি বলবো, একটা প্যারাগ্রাফ বলতে পারি। এটাকে প্যারাগ্রাফ, কেননা আমি ইন্টার মেরে দিয়েছি, আমি কিন্তু এক লাইনে লিখে যাইনি, এইটুকু টেক্সট শুধু আমার এক লাইনে লেখা আছে বলে ফিনিশিং অপশনে গিয়ে আবার দ্বিতীয় লাইন অটোমেটিকলি নিয়েছে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা পুরোটাকে প্যারাগ্রাফ বলবো। আর বাকিগুলোকে যেহেতু আমার ইন্টারমেরে মেরে কাজ করা আছে, সেক্ষেত্রে এগুলো আমরা এক একটা কি বলবো, টেক্সট বলবো বা লাইন বলবো। ওকে, তো তাহলে আমার যে প্যারাগ্রাফ আমি স্পেসিংটা দেখতে যাই, তাহলে আমি ধরুন আমি এটুকু সিলেক্ট করলাম। ওকে, আমি দেখুন কি বলেছে এখানটায়, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। বিফোর মানে আগে, আমার যে আমি যেখান থেকে সিলেক্ট করছি তার উপর থেকে প্যারাগ্রাফটা স্পেস নেবে, মানে এই সাবজেক্টের উপরে স্পেস নেবে, রেসপেক্টেডের উপরে স্পেস নেবে, উইথ ডিউ এর উপরে স্পেস নেবে, নিচে নয়। ক্লিয়ার, দেখুন আমি নিচ্ছি, অ্যাড স্পেস করলাম, দেখুন ও উপরে স্পেস নিল। বুঝতে পেরেছেন আপনারা, স্পেসটা কথা নিচ্ছে, উপর সাইডে নিচ্ছে। আমি এটাকে আউট করলাম, আমি রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফটা আমি আউট করলাম। দেখুন নিচে, ও নিচে রয়েছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে কি হবে, সাবজেক্টের নিচে স্পেস নেবে, রেসপেক্টেড ম্যামের নিচে স্পেস নেবে, উইথ ডিউ এই প্যারাগ্রাফটার নিচে স্পেস নেবে। দেখুন আমি করছি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, দেখুন নিচে স্পেস নিল। তাহলে উপরেরটা আমার নিত, উপরেরটা নিত আমার বিফোর প্যারাগ্রাফ, এবং নিচেরটা চুজ করলে এটা আসবে আমার আফটার প্যারাগ্রাফ। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং বলে। আর আমরা এটাকে নেব না। ওকে, আমি রিমুভ করে রাখলাম। আমরা লাইন স্পেসিংটা সাধারণত আমরা ইউজ করে থাকবো, যে লাইন স্পেসিং আমরা কতটা নিতে পারি।
ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইন স্পেসিংয়ের কাজটা। এরপর আমরা চলে আসব টুলসের উপরে। কিছু টুলস বলতে আমাদের কিছু বুলেট মার্কস, কিছু নাম্বারিং, এরপর আমাদের কিছু আমাদের মাল্টি লেভেল লিস্ট রয়েছে। দেখুন এখানে মাল্টি লেভেল লিস্ট, এটাকে মাল্টি লেভেল লিস্ট বলা হয়। ওকে, তো আমরা এইভাবে আমরা চুজ করতে পারি। তো দেন আমরা একে একে দেখি, একে একে দেখি। আমরা বুলেট মার্কে যাই। বুলেট মার্কে আমরা বুলেট মার্কটা কি করে ইউজ করব। সাপোজ ধরুন এই প্যারাগ্রাফ আমি একটা টেক্সট লিখে, আমি একটা র্যান্ডম একটা টেক্সট নিয়ে নিই। ওকে, র্যান্ডম টেক্সট নিয়ে নিই যেটা সিস্টেমে রয়েছে। র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইজ ইকুয়াল টু র্যান্ড দাবাতে হবে। র্যান্ড, র্যান্ডমের শর্টকাট হচ্ছে র্যান্ড, ইজ ইকুয়াল টু র্যান্ড। র্যান্ড লিখে আমার কটা প্যারাগ্রাফ দরকার সেই সংখ্যাটা আমরা দাবাবো। আমরা এর আগেও এটা প্র্যাকটিস করেছি বারবার, তো আমরা আজকেও আর প্রয়োজনের তাগিদে ইউজ করবো, কারণ এটা আমরা মাঝে মাঝে ইউজ করবো আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। ওকে, তো আমি 2, 3 বা 4 আমরা যতগুলো প্যারাগ্রাফ দরকার আমি সেই সংখ্যাটা দাবাবো, তাই তো? এক মিনিট, এক মিনিট, আমি সেই সংখ্যাটা দাবাবো। আমি 3 প্যারাগ্রাফ নিলাম। ওকে, নিয়ে আমি ব্রেকে ক্লোজ করলাম, করে ইন্টার মারলাম, আমার প্যারাগ্রাফ এলো। প্যারাগ্রাফ এলো। দেখুন এখানে প্যারাগ্রাফে প্যারাগ্রাফ ওয়াইজ কোনো স্পেস দেওয়া নেই, আছে কি? নেই। পুরো লাইন ওয়াইজ স্পেস করা আছে। আমি যদি এটাকে পুরো সিলেক্ট করে প্যারাগ্রাফ স্পেসটা নিয়ে নিই, দেখুন প্যারাগ্রাফ স্পেস আমি আফটার প্যারাগ্রাফটাই নিচ্ছি। ওকে, তাহলে দেখুন একটা প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু স্পেস দিয়ে দিচ্ছি। এটা একটা প্যারাগ্রাফ, আমি লাইন স্পেসিংটা একটু কমিয়ে নিই, 1.0 করে, এখানে 1.5 আছে, 1.0 করলাম, আছে। তাহলে দেখুন সুন্দর একটা প্যারাগ্রাফ চলে এসেছে। ওকে, তাহলে এবারে এখানে আমি প্যারাগ্রাফটাকে আর একটু কয়েকটা সংখ্যায়, কয়েকটা নম্বরে আমরা ডিভাইড করতে পারি। আমি ইন্টার মারলাম, ইন্টার মেরে আমি কয়েকটা প্যারাগ্রাফ আমরা তৈরি করে নিচ্ছি, সুবিধে হবে। ছোট 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 প্যারাগ্রাফ আমি নিয়ে নিচ্ছি, নিলাম। ওকে, তাহলে এখানটায় আমার আছে টোটাল নাম্বার অফ প্যারাগ্রাফ কটা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। এই ছটা প্যারাগ্রাফকে আমরা বুলেট মার্ক দিতে পারি। তো বুলেট মার্কটা সাধারণত আমাদের পয়েন্ট, কোনো পয়েন্টের ক্ষেত্রে বা হেডিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো এখানে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য দেখে নেব। আমরা যখন কোনো নোটিশ লিখবো বা কোনো প্যারাগ্রাফ লিখবো বা কোনো লেটার লিখবো বা কোনো আদার্স কিছু পারপাসে যখন ইউজ করবো বুলেটগুলোকে, তখন যখন যেখানে দরকার হবে সেখানে আমরা ইউজ করতে পারি। বিশেষ করে হেডিংয়ের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এই বুলেট মার্কগুলো ইউজ করে থাকি। তো এখানে আপনারা শুধু প্র্যাকটিসের জন্য দেখে রাখুন, আপনাদের বোঝানোর জন্য আমি এটা করছি। তখন এই প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমি বুলেট মার্ক দেবো। ওকে, প্রত্যেকটা প্যারাগ্রাফকে বুলেট মার্ক দেওয়ার জন্য আমি কি করবো, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি এই তীর চিহ্নতে যাব। এই বুলেট মার্কস আছে, বুলেট মার্কের নিচে একটা সিম্বল আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকম বুলেট মার্কস দেওয়া আছে। আমি ডিফাইন নিউ বুলেট মার্কে গেলাম, গিয়ে সিম্বলসে গেলাম। এখানে আমাদের অনেক রকমের সিম্বল দেওয়া আছে। তো আমরা এখান থেকেও সিম্বল দিতে পারি, বিভিন্ন রকম সিম্বল ইউজ করতেই পারি। আমরা তার আগে দেখে নিই, আমরা কিছু প্যারাগ্রাফ, ধরুন আমি ইউজ করব ওই প্যারাগ্রাফটা। দেখুন আমি যেটা, সরি, এই বুলেটটা, এই বুলেট যখনই আমরা যে বুলেটে নিয়ে যাচ্ছি তখন সেই টাইপের বুলেট দেখুন অটোমেটিকলি এখানে ব্লিঙ্ক করছে। আমি ধরুন এটা নিলাম, দেখুন প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ একটা করে বুলেট মার্ক দিচ্ছে। তাহলে আমরা এই বুলেট মার্কগুলো কোথায় ইউজ করে থাকি, এই বুলেট মার্কগুলো আমরা কিন্তু ইউজ করি কোনো হেডিংয়ের ক্ষেত্রে বা পয়েন্টের আগে। কোনো একটা পয়েন্ট করলাম, সেই পয়েন্টের আগে আমরা এই বুলেটগুলো ইউজ করে থাকি। তো এর পাশাপাশি আমরা এই বুলেট মার্কের পাশাপাশি আমরা আমরা নাম্বারও ইউজ করতে পারি। যেমন এখানে বুলেট মার্ক আমি আমাদের মতো করে নেব, আমরা যেটা ইউজ করা সেটা নিতে পারি। ঠিক আছে, আমরা এখানে যদি চেঞ্জ লেভেল যাই, চেঞ্জ লেভেলে গিয়ে আমরা এখানে বিভিন্ন রকম লেভেল নিতেই পারি। এখানে ডিফাইন নিউ বুলেটে গেলে আমরা সিম্বলে আমরা এখানে বিভিন্ন রকম সিম্বল দিতে পারবো। স্টার মার্ক ধরুন আমি দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগবে। ওকে, তো আমরা এগুলো ইউজ করব বুলেট মার্কগুলো প্যারাগ্রাফের হেডিং হিসাবে। আর এছাড়া যদি আমরা মনে করি নাম্বার দেবো, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এখানে নো বুলেট করে দিই, এটাকে নো বুলেট, নো। ওকে, এখানে নাম্বার দিলাম, নাম্বার দেবো আমরা 1, 2, 3 ওয়াইজ ইউজ করতে পারি, আমরা রোমান হরফ ইউজ করতে পারি, আমরা এবিসিডি ইউজ করতে পারি, ক্যাপিটাল এবিসিডি, স্মল এবিসিডি। ওকে, তারপরে আমরা এইভাবে নাম্বার অ্যালাইনমেন্ট হিসাবে ইউজ করতে পারি। ওকে, তো আমরা যেটা আমাদের কাজে লাগবে, যেটা আমাদের পছন্দ, আমরা সেভাবে ইউজ করব। ওকে, 1, 2, 3 আমি দিতে পারবো। ওকে, তো এইভাবে আমরা বুলেট এবং নাম্বার ইউজ করব, নাম্বারিংগুলো ইউজ করব।
এছাড়া পাশে দেখুন আরেকটা নাম্বারিং রয়েছে আমাদের মাল্টি লেভেল, যেটা আমি বলেছিলাম আমাদের এরকমভাবে আমরা সাজাতে পারি, যেগুলো কোশ্চিন্সের ক্ষেত্রে আসে। বিশেষ করে আমরা যে স্কুলে পরীক্ষাগুলো দিই বা কলেজে পরীক্ষাগুলো দিই, যে একের এ বি সি ডি এই চারটির মধ্যে কোনটা সঠিক সেটা তোমরা বেছে নাও, সেক্ষেত্রে আমরা এখান থেকে নাম্বারগুলো ইউজ করব। ওকে, এবং এখানে হেডিং আছে, দেখুন হেডিং 1 হেডিং 2 আমরা এভাবে ইউজ করছি। আমরা নাম্বার বুলেট এবং মাল্টি লেভেল লিস্ট, আমরা মাল্টি লেভেল নাম্বার আমরা কি করে ইউজ করব। ওকে, দেখি একটা চুজ করে। ওকে, যখন চুজ করলাম দেখুন এলো। এরপরে আমি এগুলোকে আমাদের মতো করে সাজাতে পারবো। ধরুন আমি ইন্টার মারলাম 1 2 3, অটোমেটিকলি আমি যাই করি আমার আমার মতো করে আমি এটাকে সাজিয়ে নিতে পারবো। ক্লিয়ার? তো আমরা এইভাবেই বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো জানবো। একটু প্র্যাকটিসের দরকার আছে। আপনারা যত ঘাটবেন মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর প্যারাগ্রাফ বক্স হোম ট্যাবের, তো এগুলো যদি ঘাটা যায়, আমার বুলেটিক মার্কসগুলো, নাম্বারিংগুলো এবং মাল্টি লেভেল নাম্বারিং, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাইং, লাইন স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং, এগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারবো। এবার চলে আসি বেস্ট একটা অপশনে। বেস্ট একটা অপশন আমি, দেখুন এখানটায় আমার একটা রয়েছে কি, শ্যাডিং। কি আছে? শ্যাডিং। আমরা একটু পিছিয়ে যাই। ফন্টে আমরা ইউজ করেছিলাম, আমরা জানি আমরা ফন্টে সেন্টেন্স ব্যাকগ্রাউন্ড কালার, আমরা টেক্সট হাইলাইট কালার যেটাকে বলছে। ওকে, আর এই টেক্সট হাইলাইট কালারটা আমরা ইউজ করেছিলাম। টেক্সট হাইলাইট কালারটা আমি আরেকবার ইউজ করছি। দেন আমরা ইউজ করব শ্যাডিং। শ্যাডিং বা শ্যাডো, আমরা বুঝতেই পারছি কথাটা শুনে শ্যাডিং বা শ্যাডোটা কি বলছে, একটা ছায়াকে বোঝাচ্ছে। তো এই শ্যাডিং এবং টেক্সট কালার, হাইলাইট কালারের মধ্যে ডিফারেন্টটা কোথায়? আমি টেক্সট হাইলাইট কালার নিলাম ইয়েলো, আমার চুজ করা আছে, আমার কালার পিক করা আছে, আমি ইয়েলো নিলাম। ওকে, দেখুন যখন আমি টেক্সট হাইলাইট কালারটা নিচ্ছি, এখানে কি হচ্ছে দেখুন, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে? এই টেক্সটের পিছনে ও কি করছে, হাইলাইট করছে। ক্লিয়ার? আমি এটুকু জায়গা নিচ্ছি, এটাকে আমি নো হাইলাইট কালার করলাম। দেখুন আমি একটু পিছিয়ে যাই, নো কালার করে আমি এটাকে সিলেক্ট করে আউট করে দিলাম। ওকে, সাপোজ ধরুন আমি নিলাম, নিয়ে আমি এইটুকু জায়গাকে সিলেক্ট করছি। ক্লিয়ার? দেখুন ও কি করছে, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করছে। ওকে, তো আমরা ইম্পর্টেন্ট টেক্সটের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করে থাকি, তাই না? যেমন ধরুন আমার প্রয়োজন আমি এই এই লাইনটা আমার খুব মানে খুব ইম্পর্টেন্ট লাইন, এইটুকু জায়গা। তো না, এইটুকু জায়গা, আমি এইটুকু জায়গাকে আমি কি করতে পারি, এইটুকু জায়গাকে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি বা হাইলাইট করতে পারি টেক্সটটাকে। ওকে, কিন্তু শ্যাডোতে কি, শ্যাডো কি, আমি আমি যখন এটাকে, যখন আমরা নিয়েছিলাম এটাকে, যখন আমরা হাইলাইট করেছিলাম, তখন কত দূর অবধি হাইলাইট করেছি এটা আমাদের ভাবতে হবে। দেখুন আমি উপরে টপে যাচ্ছি, যখন আমি এটাকে নিচ্ছি, দেখুন যখন আমরা নিচ্ছি, আমরা এরকম হাইলাইট, হাইলাইট ইন, হাইলাইট আউট, হাইলাইট আউট, হাইলাইট ইন, হাইলাইট আউট, আমরা আমাদের মতো করে করতে পারছি। কিন্তু এখানটায় যে রয়েছে আমাদের শ্যাডিংটা, শ্যাডিংয়ের কাজটাকে, আমি শ্যাডিংয়ে গেলাম, আমি এখানেও সেম কালার নিচ্ছি, ইয়েলো কালার নিচ্ছি। ওকে, দেখুন শ্যাডিংয়ের কালারটা কি, শ্যাডিং কিন্তু পুরোপুরি হচ্ছে শ্যাডো। দেখুন ও পুরো জায়গাটাকে শ্যাডো করছে, ডিফারেন্ট এটাই। আমি যখন কোনো টেক্সট হাইলাইট কালার ইউজ করব, তখন আমি যেটুকু জায়গাকে সিলেক্ট করব সেটুকু হাইলাইট হবে। বাট এ কি করতেছে, এ পুরো এখানে কোনো সিলেক্ট করার ব্যাপারই নেই। এটাকে যখন আমি ইউজ করব না, এটাকে যখন আমি ইউজ করব, আমি জাস্ট শুধু সেই লাইনটাকে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে চুজ করব। দেখুন পুরো প্যারাগ্রাফটাকেও হাইলাইট করে দিচ্ছে, কারণ এটাকেও শ্যাডো দিচ্ছে। ও প্যারাগ্রাফটাকে শ্যাডো দিচ্ছে, ও পার্টিকুলার স্পেসিফিক কোনো লাইন বা কোনো ওয়ার্ডকেও হাইলাইট করছে না, এ কি করছে, শ্যাডো দিচ্ছে। যার ধরুন আমি এই টুলস ইউজ করে কোনো সেন্টেন্সকে হাইলাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। যদি মনে হয় যে আমি একটা পারফেক্ট রেশিওতে কোনো প্যারাগ্রাফকে শ্যাডো দেবো বা হাইলাইট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই শ্যাডিং টুলসটা ইউজ করব। আদারওয়াইজ আমরা যদি স্পেসিফিক কোনো লাইন ওয়ার্ডকে যদি হাইলাইট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই টেক্সট হাইলাইট কালারটাকে ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি যেটা
বললাম সেটা আশা করি আপনারা বুঝে গেছেন যে টেক্সট হাইলাইট কালার অনলি ফর ইউজ পার্টিকুলার বা স্পেসিফিক টেক্সট ওয়ার্ড অর সেন্টেন্স, যেগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স সেক্ষেত্রে ইউজ করব। আদারওয়াইজ আমরা যদি কোনো প্যারাগ্রাফকে হাইলাইট করতে চাই বা শ্যাডো দিতে চাই, তাহলে শেডিং টুলস ইউজ করব, মানে এই টুলসটা ইউজ করব, এই স্পেসিফিক কিছু নেবে না। বুঝতে পারলাম যে টেক্সট হাইলাইট কালার এবং শেডিং এর মধ্যে পার্থক্যটা কি। এরপর আমরা আলোচনা করব বর্ডার নিয়ে। এই টুলসটাকে বলা হয় বর্ডার। তো এই বর্ডার টুলসটা ইউজ করার আগে আমরা একটা বিষয় এখানে আলোচনা করে নিই। দেখুন, আমরা যে টেক্সটটাকে ইউজ করেছি বা আমরা যত রকম কাজ করলাম এই টেক্সটের উপরে, দেখুন আমরা কি করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, শেডিং নিয়েছি, আমরা ক্যাপিটাল, আমরা লাইন স্পেসিং নিয়েছি, সব কিছু করেছি। তো এই সমস্ত কিছু কাজ করার পরে আমরা যদি মনে করি যে না, আমরা স্টার্টিং পয়েন্টে যেখানে ছিলাম সেই জায়গায় নিয়ে যাব, সেক্ষেত্রে কি করব? কারণ আমাকে শুধুমাত্র একটা একটা করে চেঞ্জ করলে হবে না, আমি আন্ডু আন্ডু করেও যেতে পারবো না। আমি যদি আন্ডু আন্ডু করে যাই কি এসে দাঁড়াবে? দেখুন, আন্ডু আন্ডু করে একটা একটা করে চেঞ্জ হবে, তাই না? তো আমি একটা একটা করে চেঞ্জ করতে চাইছি না, আমি চাইছি পুরোটাকে একসাথে আমি প্রিভিয়াস জায়গায় ফিরে যেতে চাইছি। তো সেক্ষেত্রে দেখুন, ফন্টে আমরা এই টুলসটা ওই দিন এই কারণে আলোচনা করি নাই। দেখুন, এই ক্লিয়ার ফরম্যাটিং বলে একটা অপশন আছে, এই জুম ইন জুম আউটের পাশে দেখুন একটা ক্লিয়ার ফরম্যাটিং। আমরা গতকাল ক্লাসে এই টুলসটা আলোচনা করিনি, কারণ আমি ভেবেছিলাম যে এটা আমরা যখন প্যারাগ্রাফে কাজটা করব তখন আমরা এটা ইউজ করে দেখাবো। তো সেই কারণে আমি এটা আজকে আপনাদেরকে বুঝিয়ে দিই। এই ক্লিয়ার ফরম্যাটিং এর কাজই হচ্ছে, দেখুন লেখা আছে টেক্সট, ক্লিয়ার ফরম্যাটিং এর নিচে লেখা আছে ক্লিয়ার অল দ্য ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন লিভিং অনলি দ্য প্লেন টেক্সট। কি বলছে? আমি যত কিছু ফরম্যাট ইউজ করেছি, আমি যে আমার সিলেক্টেড অপশনে, আমি ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এই সিলেক্টেড অপশনের মধ্যে আমি যত কিছু ফরম্যাট ইউজ করেছি সেটাকে প্রিভিয়াস টেক্সটে নিয়ে যাওয়ার জন্য আমি এই টুলসটা ইউজ করব। দেখুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওয়ান ক্লিক, তাহলে ও দেখুন অটোমেটিক্যালি ও কি করেছে, প্রিভিয়াস টুলসে ফিরে এসছে না? আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করব, জাস্ট ওয়ান ক্লিক, ও একবারই হয়, ফিরে এসেছি। এইভাবে আমরা এই ফরম্যাটগুলোকে প্রিভিয়াস জায়গায় ফিরে আসতে পারবো এটাকে ইউজ করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং এর কাজটা কি। ওকে, এবার চলে আসি আমরা টেবিলে। টেবিল টেবিল কিভাবে ইউজ করা হয় এটা আমাদের লাস্ট থাকবে। বাকি এখানটায় রয়েছে আমাদের ডিক্রিজ ইন্ডেন্ট এবং রয়েছে ইনক্রিজ ইন্ডেন্ট, এটাও দেখিয়ে দেবো প্রয়োজনে আজকে। দেন আদার্স দুটো টুল আমরা নেক্সট ডে আলোচনা করব, কারণ ক্লাসটাকে বেশি লম্বা করতে চাইছি না। আমরা আগে এই এই বর্ডারের কাজটা করে নিই। আমি বর্ডার এই মার্কটাকে ক্লিক করলাম, এই সিম্বলটাতে ক্লিক করলাম, দেখুন এখানে আছে বটম বর্ডার, মানে সবার নিচে বর্ডার থাকবে, টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার, এবং এখানে দেখিয়েও দিয়েছে, দেখুন দেখিয়েও দিয়েছে কোথায় কোথায় বর্ডারটা হবে এই টুলসগুলো ক্লিক করলে। নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, ওকে, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এভাবে আছে। তো প্লাস ড্র বর্ডার, আমরা ড্র করতে পারি, ভিউ গাইডলাইন দেখতে পারি কেমন হয়েছে, বর্ডার অ্যান্ড শেডিং দিতে পারি। তো এগুলো আমাদের কিছু কিছু কাজ আছে, তো আমরা প্রত্যেকটা সময় অনুসারে আলোচনা করব। আজকে শুধুমাত্র বেসিকটা আমরা আলোচনা করে নিই, কারণ এই বাকি বর্ডারগুলো আলোচনার একটু সময় লাগবে, এটার পিছনে একটা ক্লাস যাবে আপনাদের। আমি চাইছি বর্ডারটা, কারণ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বর্ডার এবং টেবিলের উপরে, এই দুটোই ক্লাসেই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এই বর্ডার এবং টেবিল ক্রিয়েশনটা আমাদের ভালোভাবে জানতে হয়, নাহলে আমাদের অনেক কিছু অজানা থেকে যায়। তো এবার দেখে নিই শুধুমাত্র বেসিকটা। তো আমাদের এখানে আমি সাপোজ ধরো আমি এটা এইটুকু টেক্সট সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করে আমি কি করব, এখানে ধরুন আমি কি করলাম, বটম বর্ডার নিচ্ছি। দেখুন বটম বর্ডারের কি কাজ, যখন আমি বটম বর্ডার নিলাম,
আমি নিলাম, নিয়ে বটম বর্ডার দিলাম। ওকে, এলো। দেখুন আমি পার্টিকুলার অনেকগুলো নিয়েছিলাম এর আগে, তারপর বটম বর্ডারে ক্লিক করেছিলাম, বলে নিচ্ছিল না পার্টিকুলার একটা লাইন সিলেক্ট করতে হবে। আমি একটা লাইন সিলেক্ট করলাম, এই লাইনটাকে আমি কি করব, বটম বর্ডার ইউজ করব। জাস্ট বটম বর্ডার ইউজ করলাম। যখন একটা লাইন সিলেক্ট করতে যাচ্ছি তখন কি করছি, পুরোটা একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আমি যদি এটাকে কন্ট্রোল যেটা আনডু করে আমি যদি মনে করি যে প্যারাগ্রাফটাকে আমি বটম বর্ডার দেবো, তাহলে বক্স আসবে না। তাহলে কি করবে, অনলি ফর নিচে একটা আন্ডারলাইন নেবে, যেটা বটম বর্ডার বলছি। ডিফারেন্টটা বুঝতে পারছি, যখনই একের অধিক মাল্টিপল লাইন থাকছে ওর নিচে একটা স্পেশাল একটা লাইন নিচ্ছে, ওকে, বর্ডার দিচ্ছে। আর যখনই আমি একটা স্পেসিফিক লাইন চুজ করছি তখন আমি বটম বর্ডার দিলে আমার শুধুমাত্র একটা বক্সের মধ্যে চলে আসবে, টেবিলের মধ্যে চলে আসতেছে লেখাটা। এটা হচ্ছে বটম বর্ডারের কাজ। ক্লিয়ার? দেন আমরা জানবো পরের বর্ডারগুলো কি আছে। টপ বর্ডারের কাজ কি? টপ বর্ডারের কাজ হচ্ছে, ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি টপ বর্ডার দিচ্ছি। দেখুন একটা লাইন সিলেক্ট করেছি বলে পুরো বক্সের মধ্যে নিচ্ছি। যখনই আমি এটাকে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, ওকে, তখন আমি একটা বটম বর্ডার দিচ্ছি, দেখুন টপ বর্ডার দিচ্ছি, দেখুন একটা টপ বর্ডার চলে এলো। ওকে, এইভাবে আমরা এগুলো ইউজ করতে পারি, টপ বর্ডার, বটম বর্ডার। তো এবারে নিচে দেখুন টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডারটা কি? লেফট বর্ডার আমি কাজটা কি, আমি এটুকু জায়গাকে একটা লেফট বর্ডার দেবো। ওকে, লেফট মানে এই সাইডে একটা বর্ডার আসবে, এটুকুকেও দেখুন আমি লেফট বর্ডার দিলাম। লেফট বর্ডার দেখুন এইটুকু জায়গাকেও ব্লিঙ্ক করছে, এটা বর্ডার দিয়ে দিল। ক্লিয়ার? ওর জায়গাটাকেও নির্দেশ করছে। ওকে, আমি যদি কন্ট্রোল জেড আমি ফিরে এলাম, আমি যদি মনে করি রাইট বর্ডার দেবো, রাইট বর্ডার দিচ্ছি, দেখুন রাইট বর্ডার দিলাম। ওকে, এখানে যদি আমি এখানে এই জাস্টিফাইটা চুজ করে নিই তাহলে একটা লেভেল বজায় আসবে, একটা পার্টিকুলার একটা রেশিওতে চলে আসবে। ওকে, দেখুন ও দেখিয়ে দিচ্ছে এইটুকু জায়গা এই প্যারাগ্রাফের জন্য। ওকে, তো এইভাবে আমরা টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার ইউজ করতে পারি। এবং সমস্ত বর্ডারকে আউট করার জন্য সিলেক্টেড বর্ডারকে সিলেক্ট করে আমি কি করবো, নো বর্ডার করে দেবো, তাহলে আমার কোনো বর্ডার থাকবে না, আউট হয়ে যাবে। এবার যদি মনে করি আমি অল বর্ডার দেব, তাহলে আমাকে পুরো সিলেক্ট করতে হবে। ওকে, আমি ধরুন এটাকে পুরো বর্ডার দেবো, পুরো সিলেক্ট করে আমি করলাম বর্ডারে গিয়ে অল বর্ডার ক্লিক করলাম, দেখুন পুরোটা একটা বর্ডারের মধ্যে চলে এসছে। এই হচ্ছে বিস্তারিত আলোচনা বর্ডারের কাজ। বাকি আলোচনা আমরা করব নেক্সট ক্লাসে, কারণ বর্ডারে আরও অনেক কিছু কাজ আছে, কিছু শর্টকাট বর্ডার কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি, প্লাস আমরা আরও অনেক রকম টুলস রয়েছে, সেই টুলসগুলো একে একে জানবো। তো আমি ভিডিওটাকে বেশি ল্যান্দি করতে চাইছি না, এবং নেক্সট ক্লাসে এই বর্ডারের সাথে সাথে আমরা দেখে নেব এখানে কিছু ফন্ট ডিজাইন, স্টাইল বক্স এবং চেঞ্জ স্টাইল, প্লাস ফাইন্ড, রিপ্লেস, সিলেক্টেড, এগুলো আমরা চেষ্টা করব কতটা আগানো যায়। তো চেষ্টা করব আপনাদেরকে পার্ট করে পুরোটা ক্লিয়ার হয়ে বোঝানোর। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক দিন, এতে আমারও ভালো লাগবে। এবং প্রত্যেকটি ক্লাসের ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসে জয়েন হওয়ার জন্যে। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস আগামী দিন।